নিজের ক্ষমতার ওপর কখনো সন্দেহ প্রকাশ করো না, নিজের ওপর বিশ্বাস হারানো অন্যায়। তুমি জানবে যে কোনো কাজ করার ক্ষমতা তোমার আছে। মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে এই কথা বলেছিলেন শ্রীকৃষ্ণ। রবিবাসরীয় সকালে ব্রিগেডে যখন লক্ষ্যকণ্ঠে সেই শ্রীমদ্ ভাগবত গীতার বাণী পাঠের আয়োজন, তখন জীবনের নতুন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন কয়েক লক্ষ চাকরি প্রার্থী। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাথমিক শিক্ষা নিয়োগের পরীক্ষায় বসলেন ৩ লক্ষের বেশি পরীক্ষার্থী। কলকাতায় পরীক্ষা দিলেন ২,০০০-এরও বেশি চাকরি প্রার্থী। পরীক্ষার্থীদের অনেকেরই অভিযোগ, আগে কয়েকবার পরীক্ষা দিয়ে পাশ করলেও চাকরি মেলেনি। রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্ত চলাকালীন ফের নেমেছেন ভাগ্য পরীক্ষায়। আজ টেট পরীক্ষা, আমরা দাঁড়িয়ে রয়েছি বাগবাজার মাল্টিপারপাস স্কুলে। দেখা যাচ্ছে যে এখানে ইতিমধ্যে টেট পরীক্ষার কোন ঘরে বা কোন সিটে পরীক্ষার্থীরা বসবেন সেই জায়গাগুলো ইতিমধ্যে নির্ধারিত করা হয়েছে। পরীক্ষার্থী হিসেবে আমার কাজ হচ্ছে পরীক্ষা দেওয়া। এ ব্যাপার নিয়ে তো আমার ভাবার কিছু নেই। গতবারও দিয়েছিলাম, রেজাল্ট বেরিয়েছে, পাস করেছি। এরপর ডিউ প্রসেসে, তারপরে দেখুন ডিউ প্রসেসে যবে ইন্টারভিউ হবে তবে হবে। আমি 14 সালেও পাস করেছিলাম, আমি ইন্টারভিউও দিয়েছি। তো ইন দ্যাট কেস সুপ্রিম কোর্টের একটা স্টে আছে, সেটাতে তো আমাদের তো কিছু বলার নেই। 2014 দিলাম, এবার 22-এ দিলাম। যানবাহনের সমস্যা এড়াতে এদিন কয়েক ঘন্টা আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন অনেক পরীক্ষার্থী। আমার পূর্ব প্রস্তুতির মধ্যে একটি অংশ ছিল যে ঝুঁকি ছাড়া কিভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায়, সেটা অবশ্যই একটা প্রায়োরিটি ছিল। নিয়ম কানুন নিয়ে পরীক্ষার্থীরা যাতে কোনো সমস্যায় না পড়েন তার জন্য চলে প্রচার। ক্যান্ডিডেটদের আমরা অনুরোধ করছি, আদেশ অনুসারে আপনাদের কাছে কোনো রকম ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ফিঙ্গার রিং, ইয়াররিং কোনো কিছু থাকবে না। গার্জিয়ানকে আমরা অনুরোধ করছি, আদেশ অনুসারে আপনারা স্কুল থেকে 100 মিটার দূরত্ব বজায় রেখে আপনারা থাকবেন। তা সত্ত্বেও রাস্তায় আটকে পড়েন অনেকে, দেরি হয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে, দেখা দেয় উত্তেজনা। টেট পরীক্ষা কেন্দ্রে উত্তেজনা। আমরা দাঁড়িয়ে রয়েছি টাকি বয়েজে এবং ইতিমধ্যে শিয়ালদার টাকি বয়েজে অনেকে রয়েছেন যারা পরীক্ষা দেওয়ার জন্য এসে এখানে ভেতরে প্রবেশ করতে পারেননি। চেষ্টা করছেন যাদের দরজা খোলে, যদিও পুলিশ মধ্যস্থতা করেছে এবং তারা ইতিমধ্যে বাইরেই রয়েছে। আমাদের যা বলেছে 11টায় গেট বন্ধ, সেটাই হয়েছে। এই নিয়ে খুব দানা বাঁধে চেতলা গার্লস হাই স্কুলে। यहाँ पे बोल रहे हैं कि 11 बजे गेट बंद होना है, बट हम ये देख रहे हैं कि कहीं एडमिट कार्ड में, नोटिस में, नोटिफिकेशन में, वेबसाइट में कहीं भी ये बात मेंशन नहीं था। একই ছবি ধরা পড়ে টাকি বয়েজ গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুলে। অন্যদিকে টেটের দিনই হাবড়ায় 1 নম্বর রেলগেট ভেঙে ট্রেন চলাচল ব্যাহত হলো শিয়ালদা বনগাঁ শাখায়। ফলে সমস্যায় পড়েন উত্তর 24 পরগনার টেট পরীক্ষার্থীরা। রবিবার টেটের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল পরিবহন দফতর ও কলকাতা মেট্রো। চালানো হয় বাড়তি মেট্রো, রাস্তায় নামানো হয় বাড়তি বাস। পাশাপাশি কন্ট্রোল রুমও খোলে পরিবহন দফতর। সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও খোলা হয় কন্ট্রোল রুম। সিসি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে চালানো হয় নজরদারি। কড়া পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে ওএমআর শিট নিরাপদে রাখার জন্য। দুপুর 2:30টায় শেষ হয় পরীক্ষা। পরীক্ষার পর প্রশ্নপত্র নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অনেকেই। যেগুলো প্রবলেম যেগুলো হয়েছে, যে বেরিয়ে জানতে পারছি কোশ্চেন লিক হয়ে গেছে, এত নিয়ম, এত কিছু ঘড়ি নিয়ে যেতে দেওয়া হয়নি। তারপরে হলের মধ্যে যে ঘড়িটা রাখা হচ্ছে সেটা 5 মিনিট ছিল, তা 5 মিনিট আমাদের প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে টাইম বরাদ্দ করা আছে। সেখানে আমাদের যদি 5 মিনিট স্লো হয়, মানে 5টা কোশ্চেন অ্যান্সার করতে পারছি না। 5 মিনিটের দাম এখানে অনেক। 12টার সময় পরীক্ষা শুরু হয়ে গেছে, তার 1টার সময় ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে কেউ এটাকে কি বলবো, বোর্ডকে মালিপ্ত করার জন্য করার চেষ্টা করেছে। অবশ্যই আমরা যা যা পদক্ষেপ করার বোর্ড সেগুলো সব করছে। এখন ধরুন কেউ কোনো অসাধু ব্যক্তি যদি কাজটা করে থাকে, আমরা তার জন্য আমরা তদন্ত করছি। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, দ্য রুটস অফ এডুকেশন আর বিটার বাট দ্য ফ্রুট ইজ সুইট। অর্থাৎ শিক্ষা নামক বৃক্ষের শেকড়ের স্বাদ তেতো, কিন্তু ফল মিষ্টি। আশা আশঙ্কার দোলাচলের মধ্যে এবার সেই মিষ্টি ফলের আশায় লক্ষ লক্ষ চাকরি প্রার্থী। এবিপি আনন্দ। শিক্ষামন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, একবার দেখে নেব কি বলছেন। আমি আপনাদের যেমন কমিউনিস্টদের বয়ানে দেখাতে পারি, তেমনি আরএসএস এর অনেক বিবেকানন্দকে তুলোধনা করে আক্রমণ করেছেন, এরকম অনেক লেখাও দেখানো যায়। একই কারণে রবীন্দ্রনাথকে আরএসএস বা বিজেপি পছন্দ করে না, কেননা রবীন্দ্রনাথ সবসময় যুক্ত বঙ্গ, যুক্ত ধর্ম সাধনা ইত্যাদি কথাবার্তা বলে গেছেন। অর্থাৎ উনি একটা ইউনিফিকেশনের কথা রবীন্দ্রনাথ সবসময় বলেছেন, কোন এক্সক্লুশনের কথা রবীন্দ্রনাথ বলেননি। তিনি সবাইকে নিয়ে চলার কথা বলেছেন। রবীন্দ্রনাথকেও দেখবেন যার ফলে আরএসএস পছন্দ করে না। ফলে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ যারা বাংলার আইকন, বাঙালির আইকন, তাদের বিজেপি বা আরএসএস যে ভেতর থেকে অপছন্দ করে, এটা আমি বলবো আজকে অধ্যাপক মজুমদার, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার যে সাবকনসিয়াস মাইন্ড, তার মনের মধ্যে যে বিবেকানন্দ সম্পর্কে যে অবহেলা আছে, যে তাচ্ছিল্য আছে,
যে অবজ্ঞা আছে, বিবেকানন্দের বাণীকে নিয়ে যে অশ্রদ্ধা আছে, সেটা তার কনসিয়াস মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। অর্থাৎ তার আনকনসিয়াস মাইন্ডটা আজকে বাংলা বা বাঙালি জেনে গেল। এটা তারা দেখতে পেল, বাঙালি বুঝতে পারলো যে এরা কত গভীরভাবে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ আসলে নাকি বাঙালি বিরোধী, বাংলা বিরোধী। বাংলার কোনো ধর্ম প্রচারক যদি এই ধরনের কথা বলেন এবং তাকে ছোট করা, তাকে খাটো করা, আমরা বারবার দেখেছি যে যখন আমরা এখানে হরিচাঁদ, গুরুচাঁদ, পবিত্র মতুয়া ধর্মের যারা প্রচারক, তাদের নামে এখানে মন্দির স্থাপন হচ্ছে। আমাদের রাজ্যে যখন বিশ্ববিদ্যালয় হচ্ছে, পিয়ার ঠাকুরের নামে যখন কলেজ হচ্ছে, সেখানে রাম মন্দিরে, মতুয়া মন্দিরে মাটি অব্দি ঢুকতে দেওয়া হয়নি। মতুয়াদের কোনো মন্দির আজকে উত্তরপ্রদেশ ছেড়ে দিন, আজকে এমনকি গুজরাতেও সোমনাথ মন্দিরকে নিয়ে যে উচ্ছ্বাস স্বাভাবিক কারণে আছে এবং আমরা সেটা স্বাগত জানাবো, কিন্তু সেখানে মতুয়াদের ব্যাপারে আমরা দেখবো, মতুয়া মন্দিরের ব্যাপারে কোনো উৎসাহ নেই। কেননা প্রধানত হরিচাঁদ, গুরুচাঁদ ভুলে গেলে চলবে না, তারা হচ্ছেন বাঙালি। এই একটা অদ্ভুত বাঙালি বা বাংলা বিদ্বেষ, এটা যে ছড়িয়ে দেওয়া এবং বাঙালি বাংলায় থেকে, অথচ এরপরও তারা বলবেন আগলাবাদ, 200 পার বর, এরকম কোনো স্লোগান দিয়ে ভুল বাংলা, বাঙালি ধর্ম প্রচারকদের অপমান করে তারা এখানে বাংলার মন জিততে আসবেন। আজকে যেটা বলা হয়েছে সেটা একটা ভয়ঙ্কর কথা। আমার মনে হয় যে এটার মধ্যে দিয়ে শুধু বাংলা বা বাঙালিয়ানা না, ধর্মকে অপমান করা হলো, ঈশ্বরকে অপমান করা হলো। এবং এই যে ব্রিগেডে গীতা পাঠ, যেটা এক্ষুনি কুণাল ঘোষ বা শশী পাঁজা, ডক্টর শশী পাঁজা বলছিলেন যে ব্রিগেডে গীতা পাঠ, এই ব্যাপারটা দুটো মেলে না। মানে আমি যদি কালকে বলি একাডেমি অফ ফাইন আর্টসে গানের জলসা, এটা হতে পারে না। ব্রিগেড একটা রাজনৈতিক জায়গা, গীতা পাঠের জন্য কোনো একটা পবিত্র কোনো জায়গা, গীতা পাঠের জন্য অন্য কোনো জায়গা ওরা বেছে নিতে পারতেন, যেখানে কোনো বড় কোনো চবুতরা বা কোনো ধর্মস্থান তারা বেছে নিতে পারতেন, কিন্তু তারা সেটা বাছলেন না। তারা না বেছে তারা ব্রিগেডের সঙ্গে গীতা পাঠকে মেলাতে চাইলেন। এর ফলে এর মধ্যে একটা অ্যাম্বিগুইটি, একটা টটোলজি তৈরি হলো, একটা বিরোধাভাস তৈরি হলো। মানে আপনারা বুঝতে পারছেন যে আজকে এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান শুরুর আগে যে মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি, একেবারে সেই মন্তব্যের মধ্যে বিবেকানন্দ থেকে শুরু করে বাংলার মনীষীদের অপমান দেখছে তৃণমূল কংগ্রেস, এবং এই দাবি পর্যন্ত তোলা হয়েছে তৃণমূলের তরফে যে বিজেপি রাজ্য সভাপতিকে তার জন্য ক্ষমা চাইতে হবে। আমি এখানে এবার আমাদের মূল আলোচনার মধ্যে ফিরে আসবো। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে শুরুতেই আসতে চাইবো। বৈশ্বনাথ দা, আজকের এই 2023 যদি ধরেন, এখনো পর্যন্ত 5টা টেট হয়েছে, 2012, 14, 17, 22 এবং 23। 2014 নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, 17 হয়নি, 22 গত বছর হয়েছে, নিয়োগ হয়নি, 23 তো আজকে পরীক্ষা হলো। রাজ্যবাসী এটা জানতে চায়, যারা পরীক্ষা দিচ্ছে তারা তো অবশ্য জানতে চায়, এটা বটেই, চাকরিটা হবে কবে? সরকারি কাজের যে নিয়ম নীতি আছে সেটা মেনেই হবে। এবার কেউ যদি একটা পরীক্ষা হচ্ছে, পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে, সেটাকে কেন্দ্র করে আগেই একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করে, তাহলে তো তারা বোঝাই যাচ্ছে কোন উদ্দেশ্যে সেটা করছে। পজিটিভিটি দিশা দেখান না? আমি নিশ্চয়ই দেখাবো। আমাদের রাজ্যে চাকরি হয়েছে, এবং আপনি জানেন কিনা যে বছরে যারা 2 কোটি বেকার যুগ হয়ে চাকরি দিয়েছিল, 9 বছরে 18 কোটি তাদের চাকরি দেওয়ার কথা ছিল, তারা সম্পূর্ণভাবে ফ্লপ হয়েছে গত 50 বছরে। নরেন্দ্র মোদী সরকার তো টেট নিচ্ছে না, টেট তো এই সরকার নিচ্ছে। আপনি তো তাকে ডিফেন্স করার জন্য আমার কোনো ডিফেন্স করার দায় নেই। আমার হচ্ছে 2014 সালে এখনো বসে রয়েছে, 8 বছর পরে তারা এখনো পর্যন্ত চাকরির মুখ দেখতে পায়নি। এই তো হচ্ছে সোজা সরল প্রশ্ন। আপনি সোজা সরল ভাবে আমি বলছি, পশ্চিমবাংলা অঙ্গরাজ্য ভারতবর্ষের মধ্যে আমরা 40% আনএমপ্লয়মেন্ট সলভ করেছি, আর মহিলা কর্মসংস্থানে আমরা ভারতবর্ষের 1 নম্বর রাজ্যে আছি যে আমরা মহিলা কর্মসংস্থান। ভালো কথা, আমি বলছি চাকরিটা হবে কবে সেইটা বলুন না। দেখুন না, চাকরি যদি একের পর এক লয়াররা 27 লক্ষ টাকা নিয়ে পরীক্ষার্থীদের থেকে পকেট ভরিয়ে বিকাশ ভট্টাচার্য একটার পর একটা জটিলতা তৈরি করেন। এই আমরা যখন চাইছি, এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বোস, এরা সবাই চাইছেন চাকরিটা হোক, আর এরা মামলা করে করে এটাকে জটিলতা করতে চাইছেন।
বিকাশ ভট্টাচার্য তাদের ফিস হচ্ছে এত মোটা টাকার, তাতে তো সাধারণ ছাত্রছাত্রীরা বিপদে পড়ছে। বিকাশ ভট্টাচার্যরা 27 লক্ষ টাকা মতন ফিস নিচ্ছেন, কিন্তু আমি পাশাপাশি এটাও বলবো আদালতে না গেলেই বিপুল পরিমাণে যে দুর্নীতির কখনো দিনের আলোর মতন সামনে আসতো কিনা, কিন্তু একেবারে এই চাকরি পাওয়াতে বাধা সৃষ্টি করছেন বিকাশ ভট্টাচার্যের মতন আইনজীবীরা। আমার অ্যানালজি নয়, আপনি বলুন না, একেবারে 2012 থেকে টেট পরীক্ষা হয়ে আসছে, আদালত সিবিআই বা ইডি তদন্ত নির্দেশ না দেওয়ার আগে কটার ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, কজন বিহাইন্ড দ্য বাস গেছে? বলুন না, সুজন চক্রবর্তীর বাড়ি 26 জন চাকরি হয়েছে, তার উত্তরটা দিতে কি করে হয়? একটা কথা খুব পরিষ্কার, 2012 থেকে যে দফায় দফায় টেট পরীক্ষা হচ্ছে তো মামলা হয়নি তো, সেই পরীক্ষাগুলোকে কেন্দ্র করে যদি কোর্টে বিচারের মধ্যে থেকে এই দুর্নীতিগুলো সামনে অভিযোগ আকারে না উঠতো এবং মাননীয় বিচারপতিরা রায় দেওয়ার মধ্যে থেকে যদি ইডি সিবিআই তদন্ত না হতো, তাহলে আজকে এই ওএমআর সিট থেকে শুরু করে কোটি কোটি টাকা যেভাবে পরীক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে আমাদের সামনে উঠে এসছে, এটা কোনো রাজনৈতিক দলের কথা, একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা প্রতিষ্ঠান পর্ষদ চলছে এবং সেই পর্ষদ কোনো অবস্থায় কাজ করতে পারে না শুধু আলাদাভাবে, কারণ এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই বিষয়টা প্রায় 1 দশক কাল সময় ধরে আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগের প্রশ্নে উঠে এসছে। এখানে বিকাশ ভট্টাচার্য একজন আইনজীবী মাত্র, এখানে বৈষ্ণব আমার বন্ধু, ও নিজেও একজন প্রবীণ আইনজীবী। প্রশ্ন হচ্ছে এখানে আইনজীবীদেরকে কথা বিষয় না, সে তো রাজকোষ থেকে কোটি কোটি টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা রাজকোষ থেকে খরচ হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদের দুর্নীতি নিয়ে লড়াই বিশাল বড় ভুল করে ফেললি, বিশাল, হ্যাঁ বলছি 15 সেকেন্ড টাইম। বৈশ্যানরের জানা উচিত, আমি বলতাম না, বৈশ্যানরের জানা উচিত পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রথম যে প্যানেল ঘোষণা ছিল সেটা 100% বাতিল করতে হয়েছিল শুধুমাত্র দুর্নীতির মাধ্যমে। আমি একটা ছোট্ট বিরতিতে যাব, আমার বাকি অতিথিরা এখনো রয়েছে। আমি বলছি 2014 যারা টেট পরীক্ষার্থী তারা এখনো পর্যন্ত চাকরি পাননি, অর্থাৎ 9টা বছর। এইখানে আশঙ্কা অনেকে প্রকাশ করছেন এবং যারা 2014 রাস্তায় বসে রয়েছেন তারা বলছেন এমনটা যেন না হয় 2023-এ যারা পরীক্ষা দিলেন তাদেরও চাকরির দাবিতে আমাদের সঙ্গে রাস্তায় বসতে হয়। দেখুন, আমাদের মনে হয়েছে পর্ষদের তরফ থেকে ঠিক কী রকম মানসিকতা রয়েছে এইটা আপনাদের সামনে পরিষ্কার করাটা দরকার। গত বছর যখন পর্ষদ সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন গৌতম পাল, অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে বললেন প্রত্যেক বছর টেট পরীক্ষা হবে, প্রত্যেক বছর চাকরি হবে। আজকে টেট পরীক্ষা হওয়ার পর যখন পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করা হচ্ছে, কোথাও কি সুর কিছুটা বদলাচ্ছে বলে মনে হচ্ছে? পরপর দুটো বক্তব্য আপনাদের সামনে রাখবো, দেখুন। ধরুন 2022-এ যারা টেট পাস করলো, 2022-এর মধ্যে তাদের নিয়োগ করতে সরকার প্রচুর পদ তৈরি করেছে, সরকার দায়িত্ব দিয়েছে, সরকার কখনো বলেনি নিয়োগ হচ্ছে না। আমি চাইবো প্রত্যেক বছরে নিয়োগ করতে এবং প্রত্যেক বছরে ছেলেরা চাকরি পাবে। কিন্তু 2017 টেটে নিয়োগ হয়নি, 2022-এর টেটে নিয়োগ হয়নি, 2023-এর টেট চাকরি যারা টেট দিলেন তারা বেরিয়ে বলছেন নিয়োগ কবে হবে জানি না, শুধু প্রত্যেকবার পরীক্ষা দিয়েছে। কি শুনুন, হ্যাঁ খুব ভালো কথা বলেছেন। এই টেট পরীক্ষা তো একটা টেট হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট, এটা কিন্তু আমাদের এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রতি বছর কিন্তু আমাদের নিতে হবে। প্রতি বছর আমাদের ডিসেম্বরের মধ্যে একটা দিনে পরীক্ষা কিন্তু নিতেই হবে। এটা কিন্তু একটা রুটিন, আর বোর্ডের একটা রুটিন মাফিক কাজ, ঠিক আছে? মাধ্যমিক বোর্ডের যেমন মাধ্যমিক পরীক্ষা নিতে হয়, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ক্ষেত্রে যেমন জয়েন্ট এন্ট্রান্স বিভিন্ন পরীক্ষা নিতে হয়, আমাদের কিন্তু রুটিনের মধ্যে পড়ছে এটা পরীক্ষা নেওয়াটা। যার ফলে এবার নেওয়ার পর ধরুন টেট পরীক্ষা যেমন হচ্ছে, প্রতি বছর জানেন যে আপনার কলেজ সার্ভিস কমিশনের জন্য সেট পরীক্ষা বা নেট পরীক্ষা দুটো করে হয়, আপনারা জানেন। যার ফলে এটা তো এলিজিবিলিটি টেস্ট, এটা হবে যখন আমাদের ভ্যাকেন্সি থাকবে, আমাদের বিজ্ঞপ্তি বেরোবে, তখন সেই দিনে যতজন পাস করা থাকবে, মানে কোয়ালিফাইড ক্যান্ডিডেট থাকবে, তারা অ্যাপ্লাই করতে পারবে। কে কি বলেছে কোনো তো প্রশ্ন না, এখন আমরা আমাদের মতো পরীক্ষা করে যাচ্ছি, বোর্ডের যা রুল বোর্ড তার নিয়ম অনুযায়ী কাজ করে যাচ্ছে। তার মানে বিমলদা, গত বছর পর্ষদ সভাপতি বললেন যে প্রত্যেক বছর পরীক্ষা হবে, প্রত্যেক বছর চাকরি হবে, আর আজকে পর্ষদের তরফ থেকে বলা হচ্ছে যে নিয়ম অনুযায়ী টেট পরীক্ষাটা নেওয়া হচ্ছে, চাকরি কবে হবে তার উত্তর কিন্তু পাওয়া গেল না। ওই ছোটবেলায় একটা নাটক শুনেছিলাম রেডিওতে, আগে তো গ্রামে রেডিও খুব শুনতাম, ওই ভানু বন্দ্যোপাধ্যায়ের নাটক ছিল একটা, যে পরীক্ষা রঙ্গ, এই প্রত্যেক বছর একবার করে রঙ্গগুলো হয়। শুনেছিলাম যে নাকি এবারে প্রত্যেক বছর নিয়োগ হবে, প্রত্যেক বছর টেট হবে। 2012 থেকে সেই ট্র্যাডিশন সমানে চলছে। ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে, তারা আসছে, পরীক্ষা দিচ্ছে, পাস করছে, তারা জানে না কি হবে এবং চাকরিগুলো বিক্রি হয়ে যায়। না বলছি বিমলদা, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে খুঁড়োর কলের মতন, সামনে একটা খুঁড়োর কলের মতো ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তাই দেখে ছুটছে সবাই। অ্যাবসলিউট, এটা কি ধরনের রসিকতা চলছে? সামনে
রসিকতা শুধু নয়, এটা ক্রিমিনাল অসভ্যতা। কারণ এই গরিব ছেলেমেয়েগুলোকে নিয়ে, এই অসহায় ছেলেমেয়েকে নিয়ে যা চলছে, এটাকে আমি এক ধরনের মানে কি বলবো, ক্রিমিনাল নেগলিজেন্স বলবো। আরেকটা কথা হচ্ছে, তৃণমূলের এই মানে এই যে 40% নাকি বেড়ে কমে গেছে বেকারি, এইসব মানে স্ট্যাট জানলে আমাদের প্রশান্ত কুমার চন্দ্র মহলানবী স্যার আইএসআই স্থাপন করতেন না। আমি জানি না কিভাবে 40% বেকারত্ব কমালো। একটা জিনিস হয়েছে, এই রাজ্যে 40% দুর্নীতিটা বেড়ে গেছে, সমস্ত চাকরিগুলো টাকা নিয়ে এরা বেচে দিয়েছে। এটা আরেকটা স্ট্যাটিস্টিক্স। প্রবলেমটা হলো বিজেপির তো এবিসিডি জ্ঞান নেই, তৃণমূল একদম জেড অফ জেনে গেছে। আজ আপনি এত দুর্নীতি বলছেন, এই যে এতগুলো মামলা হয়েছে, আপনি একটা মামলায় ট্রায়াল হয়ে একটা কনভিকশন হয়েছে, তাহলে কি দুর্নীতি হয়নি? কথা কত বলবেন? তার মানে দুর্নীতি হয়নি? কি আশ্চর্য কথা! আপনারা ব্যাংকের টাকা লুট করেছেন, আপনারা করেনি, তৃণমূলের মতো চোর কেউ নয়। আজকে দেশকে বিক্রি করা হয়েছে। শুভেন্দু অধিকারী আজকে বলছে যে টেটের প্রশ্নপত্র বিক্রি হয়ে গেছে। কুণাল ঘোষ যখন সাংবাদিক বৈঠক করে বলছেন প্রশাসন কতটা স্বচ্ছতার সঙ্গে টেট পরীক্ষা কন্ডাক্ট করেছে এটা দেখার মতন বিষয়, তখন শুভেন্দু অধিকারী বলছেন টেটের প্রশ্নপত্র বিক্রি হয়েছে। দেখুন একবার। টেটের প্রশ্ন বিক্রি হয়েছে, ফোন করে করে বিক্রি হয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে। পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল কলেজ। এটাতে কেউ চাকরি পাবে না। পার স্টুডেন্ট 1000 টাকা ধ্বংস করলো। 500 টাকা আগে নিয়েছে, আজকে যাতায়াত, টিফিন, জলের বোতলে আরো 500 গেল। 1000 টাকা করে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো। 17 সালে টেটের রেজাল্টের নিয়োগ হয়নি, 22-এ টেটের নিয়োগ হয়নি। এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম 1000 টাকা করে নষ্ট করলো এই মমতা সরকার, চোর মমতা সরকার। একেবারে সরাসরি রাজ্য সরকারকে, তৃণমূল নেত্রীকে নিশানা করছেন বিরোধী দলনেতা। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করছেন অভিষেক যে প্রশাসন কতটা স্বচ্ছতার সঙ্গে টেট পরীক্ষা নিয়েছেন এইটা কিন্তু দেখার মতন বিষয়। মানে এতটাই স্বচ্ছতার সঙ্গে হয়েছে যে 1 ঘন্টা পরে প্রতিলিপি বাইরে চলে এসেছে। শুভেন্দু অধিকারী বলছেন পুরোটা দুর্নীতি হয়েছে। মানে দুটো প্রশ্ন, এক হচ্ছে স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে আজকে প্রতিলিপি বাইরে চলে আসে, এবং 2 হচ্ছে নিয়োগটা হবে কবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে হিন্দুকেরা বলে হচ্ছে প্রেমের সঙ্গে যেরকম বিয়ের সম্পর্ক নেই, সেরকম টেটের সঙ্গে চাকরির কোনো সম্পর্ক নেই। এই কথাটা আমরা সবাই স্বীকার করে নাও। প্রেমের সঙ্গে বিয়ের যেমন কোনো সম্পর্ক নেই, সেরকম টেটের সঙ্গে চাকরির কোনো সম্পর্ক নেই। এবার কুণাল এবং শুভেন্দু অধিকারী দুজন লেজিটিমেট চোর, একজন গ্রেফতার হচ্ছেন, একজন টিভির সামনে টাকা নেওয়া, তাদের কাছ থেকে আমি দুর্নীতির পক্ষে বিপক্ষে কোনো বক্তব্য শুনতে রাজি নই। সেকেন্ডলি, এখানে দাঁড়িয়ে আমরা যে আলোচনাটা করছি, যে আলোচনাটা হচ্ছে যে ছেলে মেয়েগুলো চাকরি কবে পাবে। আমি তোমাকে একটা ইন্টারেস্টিং কথা বলি। আজকে সকালে আমার সংবিধান থেকে সভা ছিল, তারপরে একজন আমার পাসপোর্ট ভেরিফিকেশন ছিল। সেটা ছিল হচ্ছে দমদমে না, একজন সিভিক ভলেন্টিয়ার আছে, সে একটা স্টেট পরীক্ষার্থী ছিল। তো সেই ওসি একটা মজার করে জিজ্ঞাসা করছে তিনি হচ্ছে পরীক্ষা দিতে গেলে নাকি ডিউটি করবে। এই যে 40% ভ্যাকেন্সি কমে গেছে, 40% চাকরি কমে গেছে, সব শুনছিলেন না? এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল ডিএম। একটি মেয়ে সে সিভিক ভলেন্টিয়ার করছে, বাড়ি যাতায়াত করানোর জন্য একটু সিকিউরিটি করছে, আর এখানে দাঁড়িয়ে বলছেন ওটা বলে গেলেন কোথাও কোনো দুর্নীতি হয়নি। অঙ্কিতা অধিকারী আকার থেকে এসেছিল, অনুব্রত মন্ডলের মেয়ে মঙ্গলবার থেকে এসেছিল, এদের বেআইনি নিয়োগ হয়েছিল, মিথ্যা নিয়োগ হয়েছিল, কোর্ট এদেরকে বলেছে তাদের চাকরি থেকে নোট হয়ে গেছে। আর কি এক্সপেক্ট করছি আমরা? এগুলো ব্যতিক্রম নয়। লেটস বি ভেরি পার্টিকুলার। থেকে গত 10 বছর 12 বছর ধরে দুর্নীতিকে প্রস্তাব দেওয়া হয়েছে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আচ্ছা, আসলে অভিষেক না এত দূর থেকে বলছে, ওর অর্ধেক কথা বোঝা যাচ্ছে না। তো অভিষেকদের অবস্থা খুব করুন, কারণ ওদের কোনো সিট নেই তো বিধানসভায়, ওই টিভিতেই যেটুকু বলার বলতে পারে। না, বলছি অভিষেকদের অবস্থা করুন নাকি যারা টেট পরীক্ষা দিচ্ছে তাদের অবস্থা বেশি করুন? এবার আমি একটা কথা আপনাদেরকে বলি, আমি যেটা বলতে চেয়েছি ও কি বুঝলো আমি জানি না। আমি বলতে চেয়েছি যে এই যে হাওয়া তোলা হচ্ছে, একটা জিনিস ভালোভাবে হয়েছে সেটাকে ছোট করবার জন্য শুভেন্দু অধিকারী যিনি ইডি সিবিআই থেকে বাঁচতে গিয়ে দল পাল্টেছেন, তিনি একটা অ্যালিগেশন দেবার চেষ্টা করছেন। আমি খুব পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলছি,
আমার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে, বলুন। শুভেন্দু অধিকারী বক্তব্যের কোনো দরকার নেই, শুভেন্দু অধিকারী চোর, আমি একদম এগ্রি করছি, কিন্তু তোমাদের অবস্থা হচ্ছে কি বলতো, তোমাদের অবস্থা হচ্ছে রাখাল বালকের মতো, একবার বাদ করেছি বলে তোমার নেগেটিভ মেসেজে নিয়ে অফেন্ডার তোমরা। বেশ, আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসতে চাইছি। এই পর্বে রবীন্দ্রনাথ বাবু একবারও বলার সুযোগ পান। বলছি রবীন্দ্রনাথ বাবু, দুটো খুব মানে পার্টিনেন্ট জায়গা। এক হচ্ছে তো ধরুন যদি নিয়োগ দিতেই হয় তাহলে 2014 যারা এখনো পর্যন্ত নিয়োগ পাননি সেই ব্যাকলগ ক্লিয়ার করতে হবে, তারপরে 2017, তারপরে 2022, তারপরে 2023। আমি বলছি এরপর 2023-এ চাকরি প্রার্থীরা নিয়োগ যখন পাবে ততদিনে আদৌ তাদের সেই সরকারি নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার মতন বয়স থাকবে কিনা, সেইটা তো বড়সড় প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়াচ্ছে। আচ্ছা দেখুন, কোর্টের কিন্তু কোনো রায় নেই যে নিয়োগ বন্ধ করে দেওয়া হলো। নিয়োগ যদি সরকার চায় নিয়োগ করতেই পারে, এবং প্রত্যেক বছর সমস্ত এই যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে তাতে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বাড়ছে, হচ্ছে, এবং নতুন নতুন প্রাইমারি স্কুলও তৈরি হচ্ছে। তাহলে হচ্ছে না কেন? একটা ওটা আলাদা প্রশ্ন, দুর্নীতির প্রশ্ন আলাদা, যেখানে তাদেরকে ক্লিয়ার করতে হবে যে তাদেরকে কি করা হবে, যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে একদম বের করে দেওয়া হবে নাকি তাদেরকে কি করা হবে সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এই যে নতুন যারা চাকরির পরীক্ষা দিচ্ছে, এই যে 17 সালে দিল, 22 সালে দিল, 23 সালে, কোনো না কোনো দিন তো শুরু করতে হবে সরকারকে, তাদের তো একটা স্বচ্ছভাবে পরীক্ষার আওতায় নিয়ে আসতে হবে। পর্ষদ যদি বলে আমাদের দায়িত্ব হচ্ছে নিয়ম মেনে পরীক্ষা নেওয়া, চাকরির ব্যাপারে আমরা কোনো নিশ্চয়তা দিতে পারছি না, সেটা তো ঠিক কথা। এটা তো ঠিক কথা যে টেট পরীক্ষায় পাশ করা মানে তারা এলিজিবিলিটি পেল। এবার সরকারকে দায়িত্ব নিয়ে প্রাথমিক শিক্ষা পরিষদকে বলতে হবে যে তাদেরকে চাকরির ব্যবস্থা করতে, কিন্তু এই ইন্টারভিউ নিতে হবে। তো সেই ইন্টারভিউ নেওয়াটা 17 সালে হলো না, 22 সালে হলো না, 23 সালে হলো না, তো এত লোক যদি জমে যায় পরপর তাহলে কবে নেওয়া হবে? আসলে লোকসভা ইলেকশনকে মাথায় রেখে আবার নতুন করে এই জিনিসগুলো চালু করা হচ্ছে, একটা রাঙা মূল্য ঝোলানো হচ্ছে, এবং এছাড়া কিচ্ছু হবে না। আমরা খুব হতাশ, সাধারণ মানুষ খুব হতাশ, ছেলেমেয়েরা হতাশ। আমরা ক্লাসে ছেলেমেয়েদের দেখতে পাই, তাদের মুখ চোখে চেহারা কি, স্যার এরপরে কি করব? একেবারে আমি এইখানে আমার আলোচনা পরবর্তী পর্যায়ে আসতে চাইবো। চাকরি কবে হবে সেটা নিয়ে অনিশ্চয়তা, একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এরা মামলা করে আটকে দিচ্ছে। দেখুন এই যে অন্তহীন বিতর্ক চলছে না, এই বিতর্কে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিচ্ছু যায় আসে না। যারা পরীক্ষা দিয়েছেন একেবারে নিয়ম মতন তারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং তারপর নিয়োগপত্র তারা হাতে পাবেন। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর মধ্যে যাবতীয় রাজনৈতিক বিতর্ক সামনে এসে কেন গোটা বিষয়টাকে গুলিয়ে দেওয়া হবে? কিন্তু আমি যে বিষয়টায় আসতে চাইবো যে একেবারে যেটা নিয়ে কোনো একটা সময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল যে আদৌ অনুষ্ঠানটা হবে কিনা। আমি কথা বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ঘিরে। শেষ পর্যন্ত সমাবর্তন অনুষ্ঠান হলো এবং নজিরবিহীনভাবে আচার্য যাকে বরখাস্ত করলেন সেই বরখাস্ত হওয়া অন্তর্বর্তীকালীন উপাচার্য উপস্থিত থাকলেন, কিন্তু তারপরেও প্রশ্নচিহ্ন রয়ে গেল একাধিক। সেই প্রশ্নচিহ্ন এই আলোচনার মধ্যে উঠে আসবো, কিন্তু তার আগে প্রতিবেদন দেখুন। রাজভবনের নির্দেশকে কি বুড়ো আঙুল? তাহলে কি রাজ্য সরকারের বিজ্ঞপ্তির সঙ্গে সহমত? সমাবর্তন ঘিরে টান টান নাটক দেখল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। সমাবর্তন হবে কিনা তা নিয়ে শনিবার থেকেই টালবাহানা চলছিল। রবিবার শেষমেশ 24 ঘন্টারও কম সময় আগে বরখাস্ত হওয়া অন্তর্বর্তী উপাচার্যই মঞ্চে দাঁড়িয়ে সমাবর্তনের সূচনা ঘোষণা করলেন। বেশ কিছুদিন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। একদিকে এই সমাবর্তনের অনুমতি মেলেনি রাজভবনের তরফে, অন্যদিকে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর বলছে অনুমতি আছে। গোটা ঘটনা ক্লাইম্যাক্সে পৌঁছয় শনিবার। নিজেরই নিযুক্ত করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারিত করেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চশিক্ষা দপ্তরও। তাতে বলা হয় 24শে ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের নিয়ম মেনেই নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারবেন বর্তমান অন্তর্বর্তী উপাচার্য। বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন উপাচার্য নিয়োগ মামলা। অক্টোবর মাসে সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় এই মামলা চলাকালীন আর কোনো অস্থায়ী বা অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতে পারবেন না আচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোস।
উচ্চশিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে সেই নির্দেশের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষাপটে রবিবার সমাবর্তনের মঞ্চে উঠে পড়েন সদ্য অপসারিত অন্তর্বর্তী উপাচার্য। অন্যদিকে শুরু হয় কোর্ট বৈঠক, সেখানে হাজির ছিলেন বুদ্ধদেব সাউ। কোর্ট বৈঠকে তাঁকেই সমাবর্তনের দায়িত্ব পালনের জন্য আবেদন করা হয়। সমাবর্তন মঞ্চে দেখা যায় বসার আসনে উপাচার্য হিসেবেই পরিচয় দেওয়া হয়েছে বুদ্ধদেব সাউকে। তার বাঁদিকের দুটি চেয়ারের প্রথমটিতে আচার্য রাজ্যপালের জন্য এবং দ্বিতীয়টি ইউজিসির চেয়ারম্যান এম জগদীশ কুমারের জন্য বরাদ্দ ছিল, কিন্তু কলকাতায় থাকলেও তারা কেউই এদিন আসেননি। যাদবপুরের সমাবর্তনকে ঘিরে পড়তে পড়তে নাটক। যে অন্তর্বর্তীকালীন উপাচার্যকে বরখাস্ত করেছিলেন আচার্য, তার হাত ধরেই সূচনা হলো যাদবপুরের সমাবর্তনের। অনুপস্থিত থাকলেন আচার্য, ইউজিসির চেয়ারম্যান, এমনকি শিক্ষামন্ত্রীও। যে দু জায়গা থেকে দুটি চিঠি এসছে, একটা রাজভবন থেকে আর একটা রাজ্য সরকার থেকে। সেই দুটো চিঠি আমি ইউনিভার্সিটির সর্বোচ্চ বডি যেটা কোর্ট, সেই কোর্টে আমি ফেলে দিয়েছিলাম। কোর্ট থেকে আমাকে রিকোয়েস্ট করছে যে সমস্ত সার্টিফিকেট আজকের ডেটে আমি ভাইস চ্যান্সেলর হিসেবে যেন করি। অন্যদিকে রাজভবন সূত্রে দাবি করা হলো আইন শৃঙ্খলা ভঙ্গ ও সমৃদ্ধি নষ্ট করার জন্য অন্তর্বর্তী উপাচার্যকে অপসারণ করেছেন আচার্য। পড়ুয়াদের অনুরোধকে মর্যাদা দিয়ে সমাবর্তন অনুষ্ঠান তিনি বাতিল করেননি, এর জন্য আইনি পরামর্শও নেন আচার্য। অন্যদিকে নানা মহলে প্রশ্ন ওঠে, যে অন্তর্বর্তী উপাচার্যকে তাঁরই নিয়োগকর্তা আচার্য বরখাস্ত করেছেন, তার হাত দিয়ে ডিগ্রি দেওয়া কতটা আইনসম্মত? এই অবস্থায় শিক্ষকদের একাংশের তরফে দাবি ওঠে সহ উপাচার্য যার নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন নেই, সেই অমিতাভ দত্তকে দিয়ে ডিগ্রি দেওয়ানো হোক। কোর্ট মেম্বাররা আমাদের ভাইস চ্যান্সেলরকে অনুরোধ করলেন যাতে পরবর্তীকালে যাতে কোনো আইনি জটিলতায় আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আটকে না যায়, তাই এই কনভোকেশনটা পরিচালনার দায়িত্ব যাতে উনি প্রভিসি স্যার, যেহেতু তার পোস্টটা নিয়ে তো কোনো বিতর্ক নেই, তাকে যাতে উনি দিয়ে দেন। এরপর এদিন বিশ্ববিদ্যালয়ের কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী 4542 জন ছাত্রছাত্রীকে ডিগ্রি দেওয়া হয়। যদিও যে শংসাপত্র দেওয়া হয়েছে তাদের সত্য অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউয়েরই সই রয়েছে। সেক্ষেত্রে নানা মহলে প্রশ্ন ওঠে, এটা নিয়ে কি ভবিষ্যতে কোনো আইনি জটিলতা হতে পারে? প্রত্যেকের কাছেই তো একটা ডিগ্রি বহুলালিত স্বপ্নসাধ্য ধন, সুতরাং সেটা যদি একটু সম্মানের সঙ্গে একটু আনন্দের সঙ্গে হতো তাহলে বোধহয় তার প্রাচুর্যটা একটু অন্যরকম হতো। হলেও তো বটেই, কিন্তু যেভাবে হলো সেটা বোধহয় খুব একটা কাঙ্ক্ষিত ছিল না। কাল রাত পর্যন্ত আমরা জানতাম না কি হবে, আদৌ হবে কিনা। আজকে ভীষণ ভালো লাগছে যেটা হবে, আমরা বহু প্রতীক্ষিত, এটা সকলেই চায় যে এটা হোক। রবিবার নির্ধারিত দিনে সমাবর্তন হলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো 5 তারা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমরা টেটের ক্ষেত্রে টেট পরীক্ষার্থীদের চাকরি পাওয়ার অনিশ্চয়তার কথা বলছিলাম। আমি দেবাশিস সরকারের কাছে আসবো, এটাও কি আরেকটা অনিশ্চয়তা নয়? এই যে 4500-এর বেশি ছাত্রছাত্রীদের হাতে যে শংসাপত্র তুলে দেওয়া হলো, সেখানে উপাচার্য হিসাবে বুদ্ধদেব সাউয়ের সই রয়েছে, যাকে গতকাল তার অ্যাপয়েন্টিং অথরিটি চ্যান্সেলর তাকে বরখাস্ত করেছেন। আমি বলছি এই শংসাপত্র নিয়ে হায়ার এডুকেশনের ক্ষেত্রে বলুন বা কর্মক্ষেত্রে বলুন, যারা আজকে সার্টিফিকেট পেলেন কনভোকেশনে, তারা কোনো আইনি জটিলতার মধ্যে তারা কোনো সমস্যায় পড়বেন না তো? না, প্রথম কথা, এই যে কোন কনটেক্সটে এই দুর্ভাগ্যজনক ঘটনা সামনে আসছে, কনটেক্সটটা হচ্ছে যে একটা রাজ্যে 11 পরবর্তী পর্যায়ে শিক্ষাক্ষেত্র প্রাথমিক থেকে উপাচার্য স্তর পর্যন্ত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দুর্নীতির অভিযোগ এর বাইরে বেরিয়ে তার স্বাভাবিক ফাংশনিংয়ের মধ্যে, তার কনস্টিটিউশন অ্যাক্ট অনুসারে কাজ করার মধ্যে থাকতে পারছে না। ফলে এটা অনেক গভীর চিন্তার জায়গা, এখানকার তর্ক বিতর্কের জায়গা না। একটা সেক্টর, এডুকেশন সেক্টর, সেইটা এই জায়গায় আক্রান্ত হয়েছে, এমন প্রশাসনভাবে এমনভাবে ব্যবস্থা চলছে। 1, 2, এটা হচ্ছে কনটেক্সট। 2 নম্বর হচ্ছে আজকে যে ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, সেটা একেবারে কেউ, আমরা এখানে 4 জন 5 জন যতজন থাকে, কেউ এটা কাঙ্ক্ষিত কথা বলতে পারবো না, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এবং এই কথা নিশ্চিতভাবে আজকে এখানে প্রকাশ্যে বলছি যে মাননীয় আচার্য এক্ষেত্রে যেভাবে তিনি বারণ করেছেন, যে চিঠি উনি পাঠিয়েছেন, এটা যেরকমভাবে গত 1 দশক বিভিন্ন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তরের যে ভূমিকা, সেটা যেরকম প্রশ্নের বাইরে নয় এবং বহু ক্ষেত্রে নিন্দার, ঠিক সমানভাবে আচার্য যেরকম ভাবে এই চিঠি পাঠিয়ে সমাবর্তন অনুষ্ঠানের আগে
যে ইনিশিয়েট করেছেন এটা সমানভাবে নিন্দার এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এই জায়গায় যেটা মনে হচ্ছে আপাতভাবে একটা সংঘাতপূর্ণ সম্পর্ক, একেবারে আমি এখানে বিমল শঙ্কর একেবারে আপনার শেষ অংশটা ধরেই আমি বিমল শঙ্কর নন্দের কাছে আসবো। মানে বিজেপি মুখপাত্রের থেকে বেশি আমার অধ্যাপক বিমল শঙ্কর নন্দর কাছে আমি নিশ্চিত যে একমত হবেন যে এই দড়ি টানাটানিতে সব থেকে বেশি সাফার করে, সব থেকে বেশি অনিশ্চয়তার মধ্যে পড়ে ছাত্রছাত্রীরা, শিক্ষা প্রতিষ্ঠান। না, এই সমস্যার সঙ্গে দয়া করে বিজেপি দল, কংগ্রেস দল, তৃণমূল দলকে আমি টানতে চাইছি না। আমি অধ্যাপক হিসেবেই কতগুলো কথা বলছি। আইনসঙ্গত কি না এই সমস্যাগুলো সূত্রপাত হয়েছে যখন সুপ্রিম কোর্ট বা আমাদের হাইকোর্ট এই রাজ্য সরকারের নিয়োজিত ভিসিদের যে নিয়োগটাকে বাতিল করে দেয়, তখন থেকে তো সমস্যাগুলো শুরু হয়েছে। এবং আচার্য যাদের উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন তাদের দায়িত্ব দিয়েছেন, স্থায়ী উপাচার্য নিয়োগ করেননি, কিন্তু মনে রাখতে হবে জাস্ট দায়িত্ব দেওয়া, এবং সেখানে উনি সরিয়েছেন। আমি জাস্ট লিগ্যাল কথাটা বলছি। আজকে মাননীয় আচার্য একটা কিন্তু নির্দেশ দিয়েছিলেন, আমি একজন আইনজীবী, তৃণমূলের নেতার চেয়েও আমি বলবো তিনি একজন আইনজীবী, তিনি এই কথাটা বলুন, আচার্য হচ্ছেন এই মিটিংয়ের চেয়ারম্যান হন কোর্টের, এবং তিনি যদি নির্দেশ দেন যে এই মিটিংটা হবে না, তারপরেও মিটিংটা হয়েছে। আমি পড়ে শোনাচ্ছি, ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য চ্যান্সেলর হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য কোর্ট, তখন ভাইস চ্যান্সেলর এখানে প্রিজাইড করবেন। এখানে চ্যান্সেলর নিজে বলছেন তুমি কোর্টের মিটিংটা করবে না, তারপরেও আজকে মিটিংটা করা হয়েছে। বলে দিই, আমি শেষ করি, আমি শেষ করিনি, তারপর সেটা হচ্ছে যেখানে চ্যান্সেলর যিনি নিজে এই মিটিংটা চেয়ারম্যান চেয়ার করবেন, তিনি নিজে বলছেন এই মিটিংটা করো না, তারপরে মিটিংটা করা হলো, সেই মিটিং এর ভ্যালিডিটি আছে কি? বিজ্ঞপ্তি যেটা বিকাশ ভবন থেকে জারি করা হয়েছে, সেখানে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের একটা অংশ তুলে ধরা হচ্ছে, যেখানে বলা হচ্ছে ফার্দার নো অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডহক অর অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর শ্যাল বি মেড ইন এনি ইউনিভার্সিটি টিল ফার্দার অর্ডার। ওম প্রকাশ মিশ্রের মতন অধ্যাপকদের বক্তব্য হচ্ছে যেখানে কোর্ট বলে দিচ্ছে কোনো নিয়োগ করতে পারবেন না, তার অর্থ এটাই তিনি কোনো ডিসমিস বা কাউকে বরখাস্তও করতে পারবেন না। এক্ষেত্রে এইটা হচ্ছে ওম প্রকাশ মিশ্রের মতো অধ্যাপকদের একটা অংশের বক্তব্য। একেবারে বিকাশ ভবন থেকে এই যে বিজ্ঞপ্তি কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম, যেখানে হাতিয়ার করা হয়েছে সর্বোচ্চ আদালতের যে রায়, তার একটা অংশকে তুলে ধরা হয়েছে। আমি বৈষ্ণব চট্টোপাধ্যায়ের কাছে আসবো। পাল্টা রাজভবন থেকেও কিন্তু ওই সর্বোচ্চ আদালতের রায়কে হাতিয়ার করা হচ্ছে। সেখান থেকে দাবি করা হচ্ছে রাজভবন থেকে যে শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টের রায় অবজ্ঞা করে বিশ্ববিদ্যালয়গুলি স্বায়ত্তশাসনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। দেখুন, রাজ্যপালের খামখেয়ালির ওপরে তো চলবে না। আজকে সমাবর্তন অনুষ্ঠান 4000 4500 ছাত্রছাত্রী গেছে। সুপ্রিম কোর্ট বলেছে ওনার এখতিয়ার নেই এই মুহূর্তে উপাচার্যকে সরানোর। উনি এইটা করে ছাত্রছাত্রীদের বিপদে ফেলছেন এবং উনি ওনার এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। এই যেভাবে ট্রায়াল শুরু হয়নি, অথচ একটা সুপ্রিম কোর্ট সরানোর কথা বলেনি, অন্তর্বর্তী বা অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেন। আজকে সমাবর্তন অনুষ্ঠান যদি গতকাল রাত্রিবেলায় এটা ঘোষণা করে দিতে পারেন, ওনার তো আমার যেটুকু আন্ডারস্ট্যান্ডিং অফ ল আমি বলছি ওনার এখতিয়ার নেই এই কাজটা করার। উনি যেটা করলেন সেটা উনি বেআইনি করেছেন, এবং আজকে রাজনীতি করার জন্য তো উনি ওনাকে জানেন, উনি রেকমেন্ড করেছিলেন এই উপাচার্যকে। আজকে উনি হঠাৎ করে বলছেন যে একে সরিয়ে দিতে হবে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে আপনি দেখবেন এই যে ছাত্রছাত্রীরা আজকে গেছিল সমাবর্তন অনুষ্ঠানে, যারা সার্টিফিকেট নিয়ে এসছে, তাদের মনের মধ্যে একটা কি অবস্থা হচ্ছে, উনি কি জায়গায় নিয়ে যাচ্ছেন। বিজেপি পার্টিতে এইভাবেই দেশের শিক্ষা অভিষেকের কথা শোনা যাচ্ছে না, প্লিজ। হ্যাঁ, অভিষেক। আমি দূর থেকে আছি। আচ্ছা, আমি একটুখানি অনুমতি নিয়ে একটা খবর দেখাতে চাই। Stalemate over VC choices may delay degrees for Madras University graduates. 13ই ডিসেম্বর 2023। একটু আগে বিমলদা বললেন না যে এটা একমাত্র বাংলায় হচ্ছে, তা হচ্ছে না। মাদ্রাজ ইউনিভার্সিটি ভারতবর্ষের সবথেকে ঐতিহ্যশালী ইউনিভার্সিটি গুলোর একটা এক ঘটনা। আমরা একটা জিনিস বলতে চাইছি, রাজনীতির জায়গায় থাকুক। আমি নিজে যখন পোস্ট গ্রাজুয়েট পাস করেছি সর্বভারতীয় একটা ইউনিভার্সিটি থেকে, সমাবর্তনটা আমাদের সারা বছরের অপেক্ষা ছিল। আমি ইউনিভার্সিটি র্যাঙ্ক হোল্ডার ছিলাম, আমার সেই ছবিটা বাঁধানো আছে। আজকে এই ছেলে মেয়েগুলো এই মুহূর্তটাকে এনজয় করতে পারলো না।
একেবারে আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। আমি বলছি রবীন্দ্রনাথ বাবু, আমরা সাধারণ মানুষ হিসেবে, রাজ্যবাসী হিসেবে কি দেখছি? 6ই অক্টোবর সর্বোচ্চ আদালত বলছে যে উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী এবং আচার্য কফির টেবিলে বসে আলোচনা করে পুরো বিষয়টা যেন মিটিয়ে নেয়। চলতি মাসের প্রথম সপ্তাহে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী রাজভবনে যাচ্ছেন, 1 ঘন্টার বৈঠক হচ্ছে এই উপাচার্যের নিয়োগ সংক্রান্ত নিয়ে। মুখ্যমন্ত্রী বাইরে এসে বলছেন সদর্থক এবং ইতিবাচক আলোচনা হয়েছে। আমি বলছি তার মাঝে কি এমন হলো যে আবারও মনে হচ্ছে যে রাজ্য এবং রাজ্যপাল বা রাজভবন অ্যাট লগারহেডস? দেখুন, আমি আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে ডিন আর্টস, আমাদের পিএইচডির সময়ে ডিন আর্টস নিয়ে গিয়ে প্রত্যেকের ক্ষেত্রে, স্নাতক এর ক্ষেত্রে, এমফিলের ক্ষেত্রে, এমএসসি, এমফিল, পিএইচডি সবার ক্ষেত্রেই প্রেজেন্ট করেন রাজ্যপালের সামনে। রাজ্যপাল সেটাকে অ্যাপ্রুভ করেন এবং রাজ্যপাল না হলে ভাইস চ্যান্সেলরকে সে দায়িত্ব দেন, ডেলিগেট করেন। কিন্তু আজকে সেই ব্যাপারটাই হলো না, যেটা অ্যাপ্রুভ করার জায়গাটা একটা লিগালি কিন্তু একটা জায়গায় পুরো গ্যাপ আছে, যেটা রাজ্যপাল মহোদয় সেটা খেয়াল করছেন না। উনি স্যাক করে দিয়েছেন, খুব ঠিক কথা, কিন্তু স্যাক করার পরে তো একটা চার্জ হ্যান্ডওভার করতে হয়। আজ সকালবেলায় কোর্টের মিটিং ডেকে কোর্ট চার্জ হ্যান্ডওভার করেছেন, উনি ডেলিগেট করবার দায়িত্ব দিচ্ছেন প্রভিসিকে, তাহলে লিগাল কোনো জায়গা নেই অ্যাপ্রুভ করবার ভাইস চ্যান্সেলর। বলছি ধরুন রাজ্যপালের মতন এত উচ্চ আসীন পদে যিনি রয়েছেন, নিঃসন্দেহে তার লিগাল অ্যাডভাইজারও রয়েছেন। আমি বলছি এই লিগালিটিস গুলো তিনি বিচার বিবেচনা না করে একটা সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশ্বাস করেন? বিচার বিবেচনা না করে করছেন বলেই তো কোর্ট থেকে বলেছিল যে রাজ্যপাল এই করতে পারবেন না, ওই করতে পারবেন না, এই কথা বলেছিল। তা সত্ত্বেও তো উনি করে যাচ্ছেন। এই আমাদের মুশকিলে পড়ছি, এতগুলো ছেলে মেয়ে, তাদের একটা আকাঙ্ক্ষা ছিল রাজ্যপালের হাত থেকে তারা শংসাপত্র নেবে, সেটাকে দূর করে দিলেন কোর্ট। এর আগেও রাজ্য সরকার যেভাবে উপাচার্য নিয়োগ করেছিল সেগুলোকে বাতিল করেছিল, এটা মনে রাখতে হবে। সমস্যাটা শুরু হয়েছে এই রাজ্য সরকারের ভুল থেকে, এরাই ভুলটা করেছে। আর একটা কথা বলি, রাজ্য সরকারগুলো তারা খামখেয়ালি কাজ করবে আর কেন্দ্র সহ্য করবে না। হয় না, রাজ্য সরকার একই কাণ্ড করেছিল। আচার্য আছে, আপনারা ভুল করবেন, যা খুশি তাই করবেন। আচার্য উপাচার্য নিয়োগ করেছেন, আরে কেন ভুল কথা বলছেন? আচ্ছা দেবাশিসের কথা আজকের দিনে শিক্ষা দীক্ষা নিয়ে আপনারা একটা মিনিট, এই দুটো আজকের দিনে করবো না। এটা ঠিক যে উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে উপাচার্য নিয়োগের প্রশ্নে যে অভিযোগ এসছে, যে মামলা হচ্ছে, এটা নিন্দার, এটা মানছি। কিন্তু আজকে বিতর্ক করব না যে মাননীয় আচার্য যেভাবে সমাবর্তন অনুষ্ঠানের আগের দিন উপাচার্যকে বরখাস্ত করছেন, সরে যেতে বলছেন, এই জায়গায় আমরা সবাই একসাথে এই রাজ্যের মানুষ কঠোরভাবে সমালোচনা করব। এখানে কোনো দ্বন্দ্বের জায়গা নেই, এটা পরিষ্কারভাবে আমাদের অবস্থান। আমাদের বিষয় হচ্ছে যে একেবারে রাজ্য রাজনীতি, যখন রাজনৈতিক চাপানুতর থাকাটা হয়তো স্বাভাবিক, কিন্তু যেখানে ছাত্রছাত্রী, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের বেটারমেন্টের প্রশ্ন জড়িয়ে রয়েছে, সেখানে একেবারে কোর্ট, যেখানে সর্বোচ্চ আদালত কফির টেবিলে পরামর্শ করে একেবারে সবকিছু মিটিয়ে নেওয়ার কথা বলছে, এই ধরনের পরিস্থিতি আমাদের বারে বারে দেখতে হচ্ছে। এইটা অনেকের মতে হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। কাটিয়ে ওঠা যাবে কি? নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনার জন্য সময়সীমা এই পর্যন্তই। ছোট্ট একটা বিরতির পর অমৃতার সঙ্গে দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি আলো।